আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমনা ঘোষ। শুরুতেই থাকছে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দ্বৈত কর পরিহার সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার 10 চুক্তি এবং সমঝোতা সই করল কাতার ও বাংলাদেশ। প্রধানমন্ত্রীর সাথে আমিরের বৈঠক। চতুর্থ ধাপের 55টি উপজেলা নির্বাচনী তফসিল ঘোষণা। আগের চেয়ে বেশি নিরাপত্তা দেবে কমিশন। বান্দরবানের 3 উপজেলায় ভোট স্থগিত। চিহ্নিত অপশক্তি দেশে গণতন্ত্র ও নির্বাচন বিরোধী অপতৎপরতা চালাচ্ছে বললেন ওবায়দুল কাদের। ভোটাধিকার হরণের অভিযোগ বিএনপির। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বিস্তারিত সংবাদ। দ্বৈতকর পরিহার সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে 5টি চুক্তি ও 5টি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ও কাতার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানির উপস্থিতিতে এসব চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। এর আগে এই দুই নেতার মধ্যে অনুষ্ঠিত হয় শীর্ষ বৈঠক। বিস্তারিত মনিউর রহমানের রিপোর্টে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠক করতে সকাল 10:15টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন সফররত কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। তাকে টাইগার গেটে ফুল দিয়ে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দুই নেতার মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। চামিলি হলে আয়োজন করা হয় দুই দেশের শীর্ষ বৈঠক। এতে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কাতারের আমির। বৈঠকে গুরুত্ব পায় বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ, কক্সবাজারে পর্যটন খাতের উন্নয়ন সহ বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়। পরে করবি হলে প্রধানমন্ত্রী ও কাতারের আমিরের উপস্থিতিতে 5টি চুক্তি ও 5টি সমঝোতা স্মারক সই হয়। এসব দলিলে সই করেন দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। চুক্তিগুলো হচ্ছে দ্বৈতকর পরিহার ও কর ফাঁকি রোধ, পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা, আইনগত সহযোগিতা, সাগরপথে পরিবহন এবং যৌথ ব্যবসা পরিষদ গঠন। এছাড়াও শ্রমশক্তি ও বন্দর ব্যবস্থাপনা, কূটনৈতিক প্রশিক্ষণ, যুব ক্রীড়া এবং উচ্চশিক্ষা ও গবেষণা ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে 5টি সমঝোতা স্মারক সই করে দুই দেশ। এদিকে বাংলাদেশ ও কাতারের বন্ধুত্বের নিদর্শন স্বরূপ মিরপুর ইসিবি চত্বর থেকে কালশী উড়াল সেতু পর্যন্ত সড়কটি কাতারের আমিরের নামে নামকরণ করেছে বাংলাদেশ সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভিডিও কনফারেন্সে সড়কটি ও বালুর মাঠে নির্মিতব্য পার্কের উদ্বোধন করেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। মনিউর রহমান, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে কাতারের ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দুপুরে বঙ্গভবনে কাতারের আমির শেখ তামিম বিন শেখ হামাদ আল থানির সাথে সৌজন্য সাক্ষাতে তিনি বলেন, আমিরের সফর ও স্বাক্ষরিত 10টি দলিল আগামী দিনগুলোতে দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও সম্প্রসারিত ও গভীর করবে। বৈঠকে আরও দক্ষ ও অদক্ষ কর্মী নিতেও আমিরকে অনুরোধ জানান রাষ্ট্রপতি। দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ক উন্নয়নে এসব চুক্তি ও সমঝোতা স্মারক কার্যকর ভূমিকা রাখবে বলেও এ সময় আশা করেন কাতারের আমির। কাতারকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার উল্লেখ করে আমিরের কাছে দীর্ঘমেয়াদী জ্বালানি সহায়তা চান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। চলমান ইসরায়েল ও হামাসের মধ্যে আলোচনার সুবিধার্থে কাতারের প্রচেষ্টার প্রশংসা করেন তিনি। পরে বঙ্গভবনের দরবার হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ রাষ্ট্রপতির দেয়া মধ্যাহ্ন ভোজে অংশ নেন কাতারের আমির। এ সময় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন তারা। দুদিনের সফর শেষে দুপুরে ঢাকা ছেড়ে গেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া। আমিরকে বহনকারী কাতার এয়ারওয়েজের বিশেষ ফ্লাইটটিকে বাংলাদেশের আকাশসীমা পর্যন্ত ছেড়ে আসে বিমান বাহিনীর 2টি জঙ্গি বিমান। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের আমন্ত্রণে গতকাল বিকেলে ঢাকায় এসেছিলেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। টানা এক সপ্তাহ ধরে তীব্র তাপদাহে পড়ছে দেশ। 40.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের।
তীব্র এই তাপপ্রবাহ থেকে পরিত্রাণ পেতে বৃষ্টির জন্য বিভিন্ন জেলায় বিশেষ নামাজ সালাতুল ইস্তেখার আদায় করেছেন মুসলিম ধর্মাবলম্বীরা। এদিকে এ মাসে তাপপ্রবাহ কমার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে চট্টগ্রাম ও সিলেটে দু এক জায়গায় অস্থায়ী ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। টানা কয়েক সপ্তাহ ধরে দেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র দাবদাহ। প্রকৃতির এমন বিরূপ আচরণে অচল হয়ে পড়েছে জনজীবন। পরিবেশে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অনুভূত হচ্ছে অস্বস্তিকর গরম। এতে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। গরমে একটু স্বস্তির সন্ধানে পশু পাখিরাও ছুটে বেড়াচ্ছে দিক বিদিক। ভয়াবহ এমন পরিস্থিতিতে ঢাকার আফতাবনগর, গাজীপুর, খুলনা, বাগেরহাট ও চুয়াডাঙ্গা সহ বিভিন্ন জেলায় তীব্র দাবদাহের হাত থেকে মুক্তির জন্য বিশেষ নামাজ আদায় করেন মুসল্লিরা। ইস্তেখারার নামাজে অংশ নেন স্থানীয় বাসিন্দারা। নামাজ শেষে মহান আল্লাহর কাছে ক্ষমা চেয়ে করেন বিশেষ মোনাজাত। আমরা জানি গত 1-2 বছর যাবত আমাদের দেশে গরম প্রচন্ড আকারে পড়ছে এবং গরমের তীব্রতার কারণে পশু পাখি প্রাণী এমনকি আমাদের ফল ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে। আল্লাহ তাআলা কাছে আমরা দোয়া নিবেদন করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়া কবুল করবেন, সেটি আল্লাহ তাআলার কাছে আমাদের প্রত্যাশা। তবে এ মাসে এই তীব্র গরম থেকে মুক্তি মিলছে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস। চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় হালকা বৃষ্টি হলেও আরও কয়েকদিন গরমের তীব্রতা থাকবে বলছেন এই আবহাওয়াবিদ। 72 ঘন্টার জন্য তাপ সতর্কবার্তা জারি করা হয়েছে এবং এসব আরো বলা আছে যে বাতাসের জলীয় বাষ্পের আধিক্যের কারণে কিন্তু মানুষের মধ্যে অস্বস্তি ভাবটা বৃদ্ধি পাবে। বড় ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না, তবে লোকালাইজড যে বৃষ্টিপাত হতে পারে, অর্থাৎ যে কোনো জায়গায় একটা মেঘ তৈরি হলে মেঘ থেকে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে বৃষ্টি হয়ে ঝড় বৃষ্টি মেঘটা দূরীভূত হয়ে গেল। কিন্তু এই যে লোকালে যে মেঘ থেকে বৃষ্টি হয়, এটা দেখেন তাপমাত্রা কমানো বা তাপপ্রবাহ দূর করার জন্য যথেষ্ট নেই। মঙ্গলবার খুলনা, যশোর ও চুয়াডাঙ্গায় সর্বোচ্চ 40.6 ডিগ্রি এবং রংপুরে সর্বনিম্ন 21.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। এদিকে তীব্র তাপদাহে সরকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করলেও পুরো দমে চলছে রাজধানীর কোচিং সেন্টারগুলো। বন্ধ নেই স্কুল কলেজের শিক্ষকদের ব্যাচ করে প্রাইভেট পড়ানো। ফলে তীব্র গরমের মধ্যে ঝুঁকি নিয়েই বাইরে বের হতে হচ্ছে শিক্ষার্থীদের। অভিভাবকরা বলছেন নিরুপায় হয়েই কোচিং প্রাইভেটের ওপর ভরসা করতে হচ্ছে তাদের। মাজহারুল হক মুহাজিরের রিপোর্ট। রাজধানী সহ সারা দেশে চলছে হিট অ্যালার্ট। তীব্র তাপদাহের মধ্যেই সরকারি ঘোষণার তোয়াক্কা না করে চলছে রমরমা কোচিং বাণিজ্য। থেমে নেই স্বনামধন্য অনেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরাও। তবে কেন স্কুল বন্ধ থাকার পরও আলাদা ব্যাচ করে শিক্ষা কার্যক্রম চালু রাখা হয়েছে তার উত্তর দিতে নারাজ এই তবে শিক্ষার্থী ও অভিভাবকরা বলছেন বাধ্য হয়েই গরমের ভেতর বাইরে বের হচ্ছেন তারা। বাসায় যে আমি টিচার দিব, টিচার অনেক ফিচায় এত দেওয়া সম্ভব, যার কারণে আসতে হয় বাধ্য। অনলাইন ক্লাসটা নেই, নাইমা হচ্ছে তো কানা মামা ভালো। মানে সব জায়গায় তো এসি থাকে না আর কি, মানে অনেক ব্যাচ করি তো সব জায়গায়। স্কুল আর কোচিং কখনো এক হবে না, কারণ স্কুলে সবাই মিলে আসলে আমরা এনজয় করি, আবার ক্লাসও করি। তো বন্ধ থাকাতে আমরা খুশি যে এখন বাচ্চারা একটু বাইরে একটু বেশি পড়তে পারতেছে। তবে শিক্ষকদের দাবি প্রতিটি ক্লাসরুমেই রয়েছে এসির ব্যবস্থা। সামনে পরীক্ষা থাকায় অভিভাবকদের অনেকেও এই কোচিং প্রাইভেট চালু রাখার পক্ষে মত দিয়েছেন। যাদের হয়তো বাসার পাশেই আছেন ওনারাই আসছে, আদারওয়াইজ কেউ আসেনি। এখন যদি ক্লাস না হয় তাহলে তো বাচ্চারা পড়বে না, বাসায় তো পড়তেছে না, আর সামনে পরীক্ষা আছে, তো বাসায় যদি না পড়ে তাহলে পরীক্ষাটা দিবে কিভাবে? এই জন্য নিয়ে আসা আর কি। স্কুলে পড়াশোনা হইলে তো কোচিং এর দরকার ছিল না, ব্যাচেরও দরকার ছিল না, স্কুলে হয় না বিদায় দিতে হচ্ছে। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি মাথায় রেখে সরকারের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে শিক্ষকদের আপাতত কোচিং কার্যক্রম বন্ধ রাখার পক্ষেই মত সচেতন মহলের। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। দ্বাদশ সংসদ নির্বাচনের চেয়ে এবারের উপজেলা নির্বাচনে বেশি সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োগ করা হবে বলে জানিয়েছেন ইসি সচিব জাহাঙ্গীর আলম। নির্বাচন কমিশন সভা শেষে তিনি জানান প্রতি উপজেলায় 2 থেকে 4 প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। এছাড়া যৌথ বাহিনীর অপারেশনের কারণে বান্দরবানের রুমা, থানচি, রোয়াংছড়ি উপজেলার ভোট স্থগিত করেছে ইসি। এদিকে প্রথম দফার 150 উপজেলায় প্রতীক বরাদ্দ শেষে প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। বিস্তারিত একরামুল হক সায়েমের রিপোর্টে।
উপজেলা পরিষদ নির্বাচনে আইনশৃঙ্খলা ইস্যুতে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আন্তঃমন্ত্রণালয় সভা। নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। পরে এসি সচিব জাহাঙ্গীর আলম জানান, ভোটারদের নিরাপত্তায় আগের চেয়ে আরও জোরালো ব্যবস্থা নিচ্ছে কমিশন। উপজেলা পরিষদ বা স্থানীয় সরকার পরিষদ নির্বাচনে যে পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে মোতায়েন করে থাকি, এই নির্বাচনে তার চাইতে একটু অধিক সংখ্যক সদস্য মোতায়েন করার প্রচেষ্টা গ্রহণ করা হবে। উপজেলা ভিত্তিক বিজিবি মোতায়েন করবে, যেখানে সর্বনিম্ন উপজেলায় 2 ব্যাটালিয়ন, সর্বোচ্চ 4 ব্যাটালিয়ন পর্যন্ত আমরা বিজিবি মোতায়েন করব, অর্থাৎ প্লাটুন। অর্থাৎ বিষয়টি হচ্ছে আমরা আমাদের টোটাল জনবলের সংখ্যা উপজেলা ভিত্তিক বাড়িয়ে দেব। পার্বত্য জেলা বান্দরবনের 3টি উপজেলা যথা থানচি, রুমা এবং রোয়াংছড়িতে যৌথ অপারেশন চলমান রয়েছে। তাই এই 3টি উপজেলা নির্বাচন পরবর্তীতে অনুষ্ঠান করবেন মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দলীয়ভাবে কোনো দল নির্বাচন বর্জন করলেও তাদের অনুসারীদের অনেকে ভোটে অংশ নেয় নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে দাবি করেন এসি সচিব। মন্ত্রী এমপিদের স্বজনদের নির্বাচনে প্রার্থী না হতে আওয়ামী লীগের সিদ্ধান্তকে দলীয় ও রাজনৈতিক বলে মন্তব্য করেন তিনি। যেহেতু অনেকগুলো রাজনৈতিক দল অংশগ্রহণ করছেন, সেখানে তাদের দলীয় প্রতীক ছাড়া, সুতরাং একই দলের একাধিক সংখ্যক পদপ্রার্থী এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এছাড়াও রিপোর্টগুলোতে আমরা দেখতে পেয়েছি যে দলগুলো নির্বাচন বর্জন করেছেন মাঠ পর্যায়ে তাদেরও কিছু কিছু অনুসারীরা এই নির্বাচনে অংশগ্রহণ করছেন মর্মে আমরা জানতে পেরেছি। সুতরাং নির্বাচন কমিশন আশা করে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে। এদিকে সারা দেশে প্রথম দফার উপজেলা নির্বাচনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন। ঢাকায় নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে কেরানীগঞ্জ, দোহার ও নবাবগঞ্জ উপজেলার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন রিটার্নিং কর্মকর্তা। প্রতীক নিয়ে প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। 8ই মে অনুষ্ঠিত হবে প্রথম দফার ভোট। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। চতুর্থ ধাপের 55টি উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন 9 মে, প্রতীক বরাদ্দ 20 মে। রাজধানীর আগারগাঁওয়ে প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম জানান, প্রথম ধাপে উপজেলা নির্বাচনে 7 চেয়ারম্যান, 9 ভাইস চেয়ারম্যান, 10 মহিলা ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। 5 জুন সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ। নির্বাচন সংক্রান্ত তফসিল আমাদের 6ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনের চতুর্থ ধাপের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 9 মে বৃহস্পতিবার, মনোনয়নপত্র বাছাই 12 মে রবিবার, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের 13 থেকে 15 মে, আপিল নিষ্পত্তি 16 থেকে 18 মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 9 মে রবিবার, প্রতীক বরাদ্দ 20 মে সোমবার। চিহ্নিত একটি অপশক্তি দেশে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার নস্যাৎ করতে নির্বাচন বিরোধী অপতৎপরতা চালাচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, দেশের সর্বস্তরের জনগণ ঐক্যবদ্ধ হয়ে এই অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। উপজেলা নির্বাচনকে সামনে রেখে জনগণকে ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করতে রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রচারপত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পরে মহানগর উত্তর দক্ষিণ ও দলের অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাদের কাছে প্রচারপত্র হস্তান্তর করেন ওবায়দুল কাদের। জনগণের সাফল্য সংগ্রামের বিপরীতে দেশ বিরোধী একটি অপশক্তি লাগাতারভাবে নানামুখী ষড়যন্ত্র চক্রান্ত চালিয়ে যাচ্ছে। গণতন্ত্র, শান্তি, উন্নয়ন, নির্বাচন বিরোধী এই অপশক্তির বিরুদ্ধে সারা বাংলাদেশে ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তুলতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্টে বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ, গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ বিরোধী দল দমনের প্রকৃত চিত্র উঠে এসেছে বলে দাবি করেছে বিএনপি। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এমন দাবি করে বলেন, জোর করে ক্ষমতায় থাকতে গিয়ে স্বৈরাচারী সরকার দেশের একনায়কতন্ত্র কায়েম করেছে। আওয়ামী লীগ সরকারের সব অপকর্মকে ভারত সমর্থন দিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন রিজভী। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখার জন্যই যে রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা মামলা সাজা দিয়ে বন্দী করা হয়েছে তা আজ দেশ বিদেশে সর্বজন বিদিত।
গতকাল যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্টেও সেটি উল্লেখ করা হয়েছে। আমরা বারবার আপনাদের কাছে যে কথাগুলি বলি, এই সরকারের দমন পীড়ন, নির্মমতা, নির্দয়তা, গুম খুন, রক্তাক্ত যে আলপনা তিনি এঁকেছেন এই 1.5 দশক ধরে, চেপে রাখা অবিচার, অন্যায়, রক্তপাত আস্তে আস্তে বের হচ্ছে এবং গোটা পৃথিবীতেই এটা নিয়ে ধিক্কার উঠেছে। সার্টিফিকেট জালিয়াতির ঘটনায় যে কোনো সময় গ্রেফতার হতে পারেন কারিগরি বোর্ডের সদ্য সাবেক চেয়ারম্যান আলী আকবর খান। তাকে নজরদারিতে রাখা হয়েছে বলে জানান ডিবির প্রধান হারুনুর রশিদ। তবে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদে নিজেকে নির্দোষ দাবি করে আলী আকবর বলেন, বিনা দোষে তার স্ত্রীকে কারাগারে পাঠানো হয়েছে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। কথায় আছে, রক্ষক যখন ভক্ষকের আসনে তখন নিজেই সর্বনাশ ডেকে আনে। তেমনটাই ঘটেছে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আলী আকবর খানের বেলায়। সনদ জালিয়াতির ঘটনায় ওএসডি হয়েছেন, গ্রেফতার হয়েছেন তার স্ত্রী, নিজে আটকা পড়েছেন ডিবির জালে। ডিবি কার্যালয়ে 5 ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে বের হয়ে নিজেকে নির্দোষ দাবি করেন সদ্য সাবেক চেয়ারম্যান। তবে ওই ঘটনায় দায় এড়াতে পারেন না বলে স্বীকার করেন তিনি। যেহেতু একটি ঘটনা ঘটেছে এবং এর জন্য সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এবং এর যে প্রকৃত ঘটনা উদ্ধার করে তাদের শাস্তির ব্যবস্থা করা উচিত, সেই ক্ষেত্রে আমরা খুবই লজ্জিত এবং দুঃখিত। এটা মিথ্যা বানোয়াট ভিত্তিহীন, এটা তদন্ত চলছে। তদন্তকারী কর্মকর্তা আমার সম্পর্কে কিছু তথ্য খুঁজে বের করতে পারে, করবে। আমার বিশ্বাস যে বিনা অপরাধে খাটতেছে। এই অনিয়মের দায় মানে আপনাকে তো নিতেই হবে, আপনার যেই করুক এই দায় আপনার আছে কিনা? অবশ্যই, যেহেতু আমি বোর্ডের প্রধান সেই হিসেবে আমার দায় আমি এড়াতে পারি না। ডিবির জিজ্ঞাসাবাদে কারিগরি বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট শামসুজ্জামান প্রায় 5000 ভুয়া সনদ বিক্রির কথা স্বীকার করেছেন। এত বড় জালিয়াতির ঘটনা বোর্ডের চেয়ারম্যান কিংবা ঊর্ধ্বতনরা জানবেন না তা বিশ্বাস করছে না ডিবি। তাই নজরদারিতে রাখা হয়েছে তাদের। প্রমাণ পেলেই গ্রেফতার করা হবে। কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আমরা পরীক্ষা নিয়ন্ত্রককে আমরা জিজ্ঞাসাবাদের জন্য ডিবি অফিসে নিয়ে এসেছি। তার ওয়াইফ যে টাকাটি গ্রহণ করেছেন সেটা আপনি জানেন কিনা, পারিপার্শ্বিক সাক্ষ্যটা আমাদের নিতে হবে। এই যে একটা অনিয়ম হয়েছে, এটা কি অবহেলা, অবজ্ঞা কিনা, বা উনি কি ইচ্ছাকৃত ভুল করেছেন না অনিচ্ছাকৃত। দ্বিতীয় কথা হলো আমাদের আরো কিছু বিষয় জানতে হবে। ওই যে সার্টিফিকেটগুলো ইস্যু হয়েছে, কত সংখ্যক সার্টিফিকেট ইস্যু হয়েছে, এটা তদন্তটা করে এবং এটার সাথে কি পরিমাণ টাকা লেনদেন হয়েছে, এই টাকার লেনদেনের বা কারা কারা পেয়েছে, সব কিছু তদন্ত করে তারপরে আইনগত সে আমাদের থাকবে, আমাদের নজরদারিতে থাকবে। এদিকে ওই ঘটনায় গ্রেফতার কারিগরি বোর্ডের চেয়ারম্যানের স্ত্রী শেহলা পারভিনকে কারাগারে পাঠিয়েছে আদালত। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস অব বাংলাদেশ 2024-25 অর্থ বছরের জাতীয় বাজেটের উপর এক গোলটেবিল আলোচনার আয়োজন করে। রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান। এই আলোচনার মূল লক্ষ্য ছিল জাতীয় বাজেটের আগে সরকারের জন্য নীতি সুপারিশ তৈরি করা। সভায় আইসিএমবির প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর মোহাম্মদ সেলিম উদ্দিন, কাউন্সিল সদস্য আরিফ খান অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক কপিরাইট দিবস উপলক্ষে আনন্দ র্যালি করেছে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়। মঙ্গলবার আগারগাঁওয়ের বাংলাদেশ কপিরাইট অফিস থেকে র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে এক সেমিনারে মন্ত্রণালয়ের সচিব খলিল আহমেদ জানান, দেশের শিল্প ও শিল্পীদের সুরক্ষায় কাজ করছে তারা। শিগগিরই কপিরাইট প্রবিধান তৈরি হবে বলেও আশ্বাস দেন তিনি। সেমিনারে মেধা সত্ত্ব সুরক্ষা ও কপিরাইট সচেতনতা সৃষ্টিতে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। কপিরাইটের যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো যেমন আমাদের প্রচারের দরকার, সেটাও আমরা প্রচার করব এবং আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। ভবিষ্যতে আমরা অনলাইন ভিত্তিক সমস্যার সমাধান করা যায় কিনা, হ্যাঁ, এই দিকগুলো আমরা ইনশাল্লাহ চেষ্টা করে দেখব। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
মানিকগঞ্জের দৌলতপুর ও হরিরামপুর উপজেলার চরাঞ্চলের বিভিন্ন স্থানে এবার স্থানীয় জাত কালো বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। কৃষকরা এখন ব্যস্ত ধান কাটা ও মাড়াইয়ে। পদ্মা ও যমুনা নদীতে জেগে ওঠা চরের চারপাশে হাঁটু পানি ও তার চেয়ে কম পানিতে পৌষ মাসে এই কালো বোরো ধানের চারা রোপণ করা হয়। এই ধান চাষে খরচও কম। চারা রোপণের পর মাত্র একবার সার ছিটাতে হয়। প্রায় ৩ মাস পর কাটা হয় পাকা ধান। কৃষি বিভাগ জানায়, মানিকগঞ্জ জেলায় এবছর প্রায় ৬০০ হেক্টর জমিতে কালো বোরো ধানের এই চাষ হয়েছে। বিপুল ভোটে চলচ্চিত্র শিল্প সমিতির সিনিয়র সহসভাপতি নির্বাচিত হওয়ায় জনপ্রিয় চিত্রনায়ক ডি.এ. তায়েবকে অভিনন্দন জানিয়েছে ATN বাংলা বার্তা বিভাগ। দুপুরে নিউজ রুমের সম্মেলন কক্ষে তাকে ফুল দিয়ে বরণ করেন প্রধান নির্বাহী সম্পাদক জ.ই. মামুন, উপপ্রধান নির্বাহী সম্পাদক মনিরুর রহমান সহ ঊর্ধ্বতনরা। এ সময় চলচ্চিত্র শিল্পের উন্নয়নে শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির সাথে নিবেদিতভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার জানান ডি.এ. তায়েব। তিনি ATN বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের নিউজ, সিরিয়ালস, ড্রামাজ এবং সিনেমা বিষয়ক উপদেষ্টাও। পার্টেক্স খেলার খবর। জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজের জন্য 17 সদস্যের প্রাথমিক দলে মুস্তাফিজুর রহমান না থাকলেও ঠিকই খেলবেন তিনি। তবে IPL খেলার কারণে প্রথম ম্যাচে পাওয়া যাবে না তাকে, এমনটাই জানান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। দীর্ঘদিনের ইনজুরি শেষে দলে ফিরেছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। বাংলাদেশের বিপক্ষে টি-20 সিরিজ খেলতে চলতি মাসের 28 তারিখ আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। পরাগার মানের রিপোর্ট। জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজের জন্য 17 সদস্যের প্রাথমিক দলে ডাক পেয়েছেন বিপিএলে দারুণ পারফর্ম করা অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। দীর্ঘদিনের ইনজুরি শেষে দলে ফিরলেন তিনি। আছেন পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, তানভীর ইসলামও। তবে পেসার মুস্তাফিজুর রহমানকে দলে নেওয়া হয়নি। নেই অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানও। কারণটা জানালেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। সাকিব আল হাসান এবং মুস্তাফিজ না থাকার কারণে তাদেরকে আমরা এই টাই আপ করতে পারিনি এখানে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম সৌম্য সরকারও সম্পূর্ণ সুস্থ নয়, তিনি ইনজুরি থেকে আস্তে আস্তে ফেরত আসার চেষ্টা করছেন। কৌশলগত দিক থেকে যে লেকচারগুলো হবে সেগুলোতে তিনি যেন পার্টিসিপেট করতে পারেন, সেজন্য তিনি দলের সঙ্গে থাকবেন। এ দলটি টি-20 বিশ্বকাপের দল কিনা সেটা নিশ্চিত করেননি প্রধান নির্বাচক। 1 তারিখের মধ্যে টিমটা জমা দেওয়া, এটা একটা আইসিসির একটা বাধ্যবাধকতা করে দেওয়া হয়েছে যদি এটা এক্সটেন্ড করা না হয় ডেটটা। তো এই দলটাই যে আমাদের বিশ্বকাপের দল হবে এমন কোনো কথা নাই। এর মধ্যে অনেকগুলো খেলা থাকবে, ইনজুরি হতে পারে, অনেক কিছুই হতে পারে। জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজ সামনে রেখে আগেই ফিটনেস ট্রেনিং সেরেছেন টাইগার ক্রিকেটাররা। সিরিজের প্রথম 3টি ম্যাচ হবে চট্টগ্রামের জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, বাকি 2টি হবে মিরপুর শেরেবাংলায়। আগামী 3 মে হবে প্রথম ম্যাচ। পরাগ আরমান, ATN বাংলা, ঢাকা। সংবাদ শেষ করব তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। দ্বৈত কর পরিহার সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার 10 চুক্তি এবং সমঝোতা সই করল কাতার ও বাংলাদেশ। প্রধানমন্ত্রীর সাথে আমিরের বৈঠক। চতুর্থ ধাপের 55টি উপজেলা নির্বাচনে তফসিল ঘোষণা, আগের চেয়ে বেশি নিরাপত্তা দেবে কমিশন। বান্দরবানের 3 উপজেলায় ভোট স্থগিত। চিহ্নিত অপশক্তি দেশের গণতন্ত্র নির্বাচন বিরোধী অপতৎপরতা চালাচ্ছে বললেন ওবায়দুল কাদের। ভোটাধিকার হরণের অভিযোগ বিএনপির। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছে। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।